খবর এবং তার সঙ্গে রাজনীতির খবর এবং বেআইনি অবৈধ কাজ, জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নের কাজ সব খতিয়ে দেখাবো। তবে প্রথমেই যেটা দেখাবো সন্দেশখালী আজ উত্তপ্ত একেবারে। কারণ গত কয়েকদিন ধরে শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন আদিবাসী মহিলা পুরুষ। তাদের জমি নাকি একেবারে কেড়ে নিয়েছেন শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ। আজকে পাল্টা একেবারে তৃণমূল এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা পাল্টা লাঠি সোটা হাতে নিয়ে একেবারে দুপক্ষ যুযুধান একদম ত্রিমোহনী এলাকায়। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই উত্তেজনার ছবি। আজ সন্ধ্যায় রীতিমতো উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, এই মুহূর্তে কি পরিস্থিতি, কেন এরকম পরিস্থিতি হলো? শেখ শাহজাহান তো অধরা, সেখানে উত্তম সর্দার এবং আরেকজন যিনি ছিলেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, তাদেরই লোকজন কি এবার প্রতিরোধে নেমে পড়েছে? দেখো অয়নদা, এই যে 5 তারিখে যখন ইডির বাড়িতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির উপরে হামলা হয়, তারপরেই কিন্তু শেখ শাহজাহান নিখোঁজ। কিন্তু তারপর থেকেই কিন্তু এই যে শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দার এবং শিবু হাজরা, তারা যেসব জমি দখল করে রেখেছে সেই বিষয়ে কিন্তু বারবার কিন্তু মুখ খুলেছে এবং আন্দোলন গড়ে তুলেছে কিন্তু জমি রক্ষা কমিটি এবং আদিবাসীরা কিন্তু এই কদিন ধরে কিন্তু আমরা দেখেছি যে দফায় দফায় বিভিন্ন সময় কিন্তু দফায় কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছে, কখনো থানার সামনে, কখনো বিডিও অফিসের সামনে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে এই উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে। এবং এই যে বিক্ষোভ দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আজ গতকালকে থেকে তৃণমূলও কিন্তু একদম মাঠে নেমেছে। তারা কিন্তু এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের বিরুদ্ধে তারাও কিন্তু একদম ত্রিমোহিনী এলাকায় কিন্তু তারা বিক্ষোভের সমাবেশ হয়েছে। সেক্ষেত্রে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয় তার জন্য পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? দেখো অয়নদা, এরপরে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ত্রিমোহিনী এলাকায় কিন্তু তৃণমূলের লোকজন, তৃণমূলের কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল। এরপর কিন্তু জমি রক্ষা কমিটি এবং আদিবাসী তারা কিন্তু লাঠি সোটা নিয়ে একদম ত্রিমোহিনী এলাকায় চলে আসে এবং দুপক্ষ কিন্তু একদম মারমুখী হয়ে ওঠে। তখনই কিন্তু যেহেতু পাশেই পুলিশ প্রশাসন, তারা কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কিন্তু একদম হস্তক্ষেপ করে এবং এই যে উত্তপ্ত পরিস্থিতি সেটা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং এই মুহূর্তে যেটা পরিস্থিতি সেটা হচ্ছে তৃণমূল কিন্তু পিছু হটে গেছে এবং তৃণমূলের যে পার্টি অফিস, এই পার্টি অফিস কিন্তু এই মুহূর্তে পুলিশের নিরাপত্তায় রয়েছে এবং আদিবাসী এবং যে জমি রক্ষা কমিটি তারা কিন্তু এই মুহূর্তে ত্রিমোহিনী এলাকায় কিন্তু লাঠিসোঁটা নিয়ে কিন্তু এখনো কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। ধন্যবাদ অনুপম। আর এদিকে এই সন্দেশখালীতে 5ই জানুয়ারি ইডির ওপরে যে হামলা হয়েছিল, ইডি গিয়েছিল তল্লাশিতে, জেরায়, জিজ্ঞাসাবাদে এবং আমাদের ওপরেও হামলা হয়েছিল। সেই ঘটনায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ একেবারে সিট গঠন করেছিল, সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন করেছিল। সেই সিটের ওপরে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, এবং রাজ্য সরকারও তদন্ত করতে পারবে না। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, গোটা ঘটনা হলো যে তদন্তটাই পুরোটাই থমকে গেল, এরপরে কি হবে? দেখো, তদন্তের কোনো গতি নেই। তদন্তের প্রকৃতি হচ্ছে সেটা আপাতত ধামাচাপা পড়ে থাকবে যতক্ষণ না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নতুন করে কোনো নির্দেশ জারি করছে। আর একটা নতুন আইনি পথ রয়েছে, তা আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে ক্ষুব্ধ আমরা জানতে পারছি ইডি। কারণ যেভাবে এই পুরো তদন্ত প্রক্রিয়াটা বন্ধ করা হয়েছে, শুধু তাই নয়, নাজার থানায় যে 3টে এফআইআর হয়েছিল 5 জানুয়ারি ঘটনার দিন, সেই 3টে এফআইআরও কিন্তু স্থগিত রয়েছে। কারণ একটা ইতিমধ্যেই আমরা জানি, যেটা বিচারপতি রাজশেখর মান্তা এফআইআরটা উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এর পাশাপাশি বাকি যে 2টো এফআইআর ছিল সেই 2টো স্থগিত হয়েছে। কাজেই ঘটনার দিন ঘটনা ঘটে যেটা সত্য, ইডি আক্রান্ত হয়েছে সত্য, নিউজ 18 বাংলা আক্রান্ত হয়েছে সত্য, রক্তাক্ত হয়েছে ইডি এবং আমাদের অন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, এই ঘটনাটা সত্য। কিন্তু ঘটনাটা উদ্ঘাটন করার জন্য কোনো তদন্ত এই মুহূর্তে হবে না, অন্তত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের আজকের এই স্থগিতাদেশের মর্মার্থ তাই। তবে ইডির একটা সূত্র মারফত আমরা জানতে পারছি আজকের নির্দেশে তারা অসন্তুষ্ট, তারা তাদের আইনজীবী সেলের সাথে কথা বলছে এবং তারা সুপ্রিম কোর্টে যেতে পারে যে পুরো এই তদন্ত প্রক্রিয়াটাকে কেন বন্ধ রাখা হলো। কারণ তারা চাইছে সিবিআই তদন্ত। প্রথম দিন থেকে তারা বলছে সিবিআই তদন্ত ছাড়া এটার সত্য উদ্ঘাটন সম্ভব নয়। যদি রাজ্য একটা নতুন আপিল মামলা করেছিল, তারা বলেছিল সিবিআই কেন, রাজ্যের আরও দক্ষ অফিসার রয়েছে
রয়েছে তাদের নেতৃত্বে সিট হোক এবং রাজ্য খুঁজে বার করবে এবং পুরো ঘটনার সত্য সামনে নিয়ে আসবে। কে ঠিক কে ভুল সেটা আগামী দিনে জানা যাবে। তবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের আজকের এই অন্তর্বর্তী স্থগিতাদেশ সেটা সিটের তদন্তের ওপর, পাশাপাশি মূল যে মামলাগুলি রয়েছে তার উপরেও রয়েছে। কাজেই তদন্ত এই মুহূর্তে বন্ধ থাকছে আজকের হাইকোর্টের নির্দেশের পর। গতি নেই, প্রকৃতিও ধামাচাপা পড়ে গেল এখনো পর্যন্ত, ঠিক কথাই বললে অর্ণব। এবার বলবো সন্দেশখালিতে এই যে ঘটনা, ইডি আধিকারিকদের মারধর, তার সঙ্গে রেশন বন্টন দুর্নীতি, এই সব নিয়ে ইডি বারবার তলব করছে। আজকে দ্বিতীয়বার তলব করেছিল ইডি শেখ শাহজাহানকে। আজকে তিনি আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু সেই চিঠি নিল না ইডি। আইনজীবী মারফত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান যে চিঠি পাঠিয়েছিলেন ইডি দফতরে, তার আইনজীবী দিয়ে দ্বিতীয় নোটিশেও তো হাজিরা দিলেন না শেখ শাহজাহান। শাহজাহানের চিঠি নিয়ে ইডি দফতরে আইনজীবী সেই চিঠি গ্রহণ করলেন না ইডি আধিকারিকরা, কারণ এই অবস্থায় এই পরিপ্রেক্ষিতে চিঠি নেওয়ার মতো নয় বলে দিয়েছেন, জানা যাচ্ছে ইডি আধিকারিকরা। এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা হয়নি, এইটুকুই আমাদের কাছে আমরা বলতে পারবো। বাকি কি হবে সবই অ্যাকসেপ্ট কে করলো না? অ্যাকসেপ্ট যেটা রিসিভিং সেকশন ওখান থেকে অ্যাকসেপ্ট করলো না। কি বললো? বললো যে এই চিঠি এরকম ভাবে অ্যাকসেপ্ট করা যাবে না। মানে আপনি আবার চিঠি ফেরত নিয়ে চলে যাচ্ছেন? নিশ্চয়। আবার চলে যাব হাইকোর্টের খবর। এবার লাইব্রেরিতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ। পুরুলিয়ার লাইব্রেরিতে নিয়োগের দুর্নীতির অভিযোগ, মেধা তালিকা প্রকাশ না করেই প্যানেল প্রকাশ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, গোটা বিষয়টি জানতে চাইবো এবং এর পরিপ্রেক্ষিতে কি হতে চলেছে। দেখো অরিন্দম, তোমার প্রথমেই জানিয়ে রাখি, কোনো সার্ভিস সংক্রান্ত মামলা অর্থাৎ চাকরি সংক্রান্ত মামলায় জনস্বার্থ মামলা হয় না। আচ্ছা, ব্যতিক্রম একটা জায়গাতেই যদি অকাট্য নথি প্রমাণ থাকে দুর্নীতির, সেক্ষেত্রে আদালত সেটা গ্রহণ করে এবং সেটাকে বিবেচনায় আনে, নির্দেশ দেয়। কি এমন অকাট্য নথি প্রমাণ রয়েছে পুরুলিয়ার সাংসদের কাছ থেকে, এই প্রশ্নটা নিউজ 18 বাংলার তরফেও ছিল। পুরুলিয়ার যিনি সাংসদ তিনি উত্তর দিয়েছেন, শুধু উত্তর দিয়েছেন নয়, ওই পুরুলিয়া জেলার রুরাল লাইব্রেরিয়ান পদে যারা নিয়োগ প্রার্থী ছিলেন তাদের কয়েকজনকে আজ এই হাইকোর্ট পাড়ায় নিয়ে এসছেন এবং দাঁড়িয়ে থেকে দাবি করে গেলেন 4টে মূলত তার অভিযোগ। 1, কোনো মেধা তালিকা ছাড়া কিভাবে নিয়োগ হয়ে গেল ডেকে ডেকে। 2, এই সিলেকশন কমিটি এতে রয়েছেন বাবা আর চাকরি পাচ্ছে তার ছেলে, এই বিষয়টা কি করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার একটা প্রকৃত উদাহরণ হতে পারে। 3, দেখা যাচ্ছে মে মাস 2023 সালে বিজ্ঞপ্তি বেরোচ্ছে লাইব্রেরিয়ান নিয়োগের, আর অগস্ট মাসে কেউ পাস আউট করছে, সার্টিফিকেট পাচ্ছে, যে সার্টিফিকেটটা ওই মে মাসের নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ওই মেয়ের আগেই থাকার কথা। তাহলে এই নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্তি হলো কিভাবে? আর বেআইনি চাকরি পেয়ে যারা চাকরি হারা হয়েছেন এসএসসিতে, তাদের অবৈধ লেনদেন করে সুযোগ দেওয়া হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায়, সেই প্রমাণও তাদের কাছে আছে এবং নাম ধরে ধরে কেস স্টাডি ধরে এই দাবি করলেন জ্যোতির্ময় সিং মাহাতো। কাজেই আগামী দিনে জনস্বার্থ মামলায় এই অকাট্য নথি প্রমাণ যেটা বিজেপি সাংসদ দাবি করছেন সেটা আদালতে কতটা যুক্তিসঙ্গত হয়, ন্যায়সঙ্গত হয়, আগামী দিনে দেখার জন্য অবশ্যই পুরুলিয়া কেন সারা রাজ্যের মানুষ অপেক্ষায় থাকবে। তবে সিবিআই তদন্ত আর এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করার আবেদন রাখছেন জ্যোতির্ময় সিং মাহাতো, এমনটা তিনি জানালেন। ওকে, চাকরি প্রার্থীরা কি বলছেন দেখাবো। লোকাল লাইব্রেরি অথরিটি যে পাবলিক লাইব্রেরি নিয়োগ করছে, আমরা ওই পাবলিক লাইব্রেরি নিয়োগ পরীক্ষার ক্যান্ডিডেট। অভিযোগ আমাদের যে আমাদের 3টা স্টেপে পরীক্ষাটা নেওয়া হয়েছে, কিন্তু 3য় ধাপে যারা ইন্টারভিউ দিয়ে গিয়েছে আমাদের রেজাল্ট কোনো ওয়েবসাইটে পাবলিশ হয়নি এখনো অবধি, কিন্তু 29 জন নিয়োগ হয়ে গেছে। এমনও কমিটিতে একজন লোক রয়েছে যার ছেলে এখানে পাস করেছে। তা আমাদের এইটাই প্রশ্ন হচ্ছে যে তিনি কমিটিতে থাকাকালীন তার ছেলে কিভাবে পরীক্ষাটা দিল। এছাড়া যে অন্যান্য ডিস্ট্রিক্টে যে লিস্ট বার করেছে সেখানে একটা কাট অফ মার্কস রেখেছে, ক্যান্ডিডেটরাও জানতে পারছে যে তারা পাস করেছে কিনা। আর এবার পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি বলছেন দেখুন। 29 মে যে নোটিফিকেশন বেরিয়েছিল পুরুলিয়া জেলাতে আপনার লোকাল লাইব্রেরি অথরিটির যে পরীক্ষা, তাতে দেখা গেছে কি সুমন কর্মকার 18 নম্বরে যার নাম আছে, যাকে নিযুক্ত করা হয়েছে চাকরিতে, তার বাবা শশধর কর্মকার সেই সিলেকশন বোর্ডের সে সদস্য, ইন্টারভিউ বোর্ডের। এখানে পরেশ অধিকারী এবং অঙ্কিত অধিকারী ছায়া না থাকবে তো কার ছায়া থাকবে? এই দেখুন সার্টিফিকেট তার 16/8/2023, আর নোটিফিকেশন হয়েছে আপনার 29 মে। পরীক্ষার্থী আপনার কিভাবে আপনার মার্কশিট সেখানে ঢোকালো? পুরো গরমিল আছে, কোনো স্বচ্ছতার পুরো অভাব আছে।
তাই আমরা আজকে আদালতের কাছে এসেছি, আদালতের কাছে আমরা আবেদন করছি এটার পুরো সিবিআই তদন্ত হওয়া উচিত, তাতেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। দুধের দুধ জলের জল আমরা চাইছি। এই সংক্রান্ত মন্ত্রী, এই বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন দেখুন। আমি এটা ইনফরমেশন না নিয়ে বলতে পারবো না, কারণ মন্ত্রী মশাই আজকে আসেননি। তার থেকে জেনে এসে আমি আবার কথা বলতে পারতাম। নোটিফিকেশন ছাড়া সরকারি চাকরি হয় না। সরকারের চাকরিটা অ্যাপ্রুভ, আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করেছি এই চাকরিগুলো, কারণ আমাদের লাইব্রেরিগুলো যাতে ভালোভাবে চলে, কিন্তু সেখানে সঠিক নিয়ম মেনে হচ্ছে কিনা আমি বলতে পারবো না, আমি জেনে বলতে পারবো। এবার শারীর শিক্ষা ও কর্মশিক্ষায় নিয়োগ মামলা, সেই নিয়োগ মামলায় যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত অতিরিক্ত শূন্য পদে কাদের চাকরি, সুপার নিউমেরারি পোস্টের মেমোতে কাদের সার্ভিস নষ্ট। সোমবার রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু কি প্রশ্ন, কি জানতে চাইলেন, অর্ণবের সাথে কথা বলবো। অর্ণব, দেখো, তার আগে তোমায় বলি, বিচারপতি বিশ্বজিৎ বসুর তার যে বেলেঘাটা বা ফুলবাগান এলাকায় বাড়ি রয়েছে, সেই বাড়িতেও শনিবার পৌঁছে যান এই সমস্ত চাকরির দাবি জানানো প্রার্থীরা। এবং বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে যথেষ্ট জলঘোলা হচ্ছে যে শারীর শিক্ষা, কর্মশিক্ষা, এই যাদের কাউন্সিলিং সম্পূর্ণ হয়ে গেছে 2022 সাল থেকে, তাদের কেন চাকরি আটকে রাখা হয়েছে। এবং এই ক্ষেত্রে কাঠগড়ায় কিন্তু বারবার তোলা হচ্ছিল সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের মতো আইনজীবীদের, যারা মূলত নাকি বাধা দিচ্ছে এই ধরনের নিয়োগ আটকানোর ক্ষেত্রে। যদিও সুপ্রিম কোর্ট এই মামলায় এর আগে 2022 সাল পরবর্তী সময় বিচারপতি বিশ্বজিৎ বসুই স্থগিতাদেশ দিয়েছিলেন, যে স্থগিতাদেশটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বহাল রয়েছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজকে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কাছ থেকে জানতে চান বিচারপতি বিশ্বজিৎ বসু এই সংক্রান্ত একটি মামলায় শারীর শিক্ষা কর্মশিক্ষার যে একটা মেমো অর্থাৎ বিজ্ঞপ্তি রাজ্য সরকার নিয়ে আসে অতিরিক্ত শূন্য পদে। এই মেমোতে চাকরি হারা যারা, অর্থাৎ যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, সেই তাদের প্রতিস্থাপন করা, অর্থাৎ তাদের সেই জায়গায় চাকরি দেওয়া হবে, এমন একটা জায়গা মেমোরেন্ডামে রাখা হয়েছে, বিজ্ঞপ্তিতে রাখা হয়েছে। এটা কিসের ভিত্তিতে হলো, কোন আইনে হলো, এবং এটা করার জন্য কোন কোন প্রক্রিয়া রাজ্য পেরিয়েছে, এ বিষয়ে রাজ্যের যে অবস্থান সেটা রিপোর্ট আকারে সোমবারের মধ্যে সোমবারে এই মামলা পরবর্তী শুনানি হলো। তবে আর একটা বিষয় অয়ন আমি বলবো, বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু কিছুটা হলো ঠাট্টার ছলে না, তিনি কিন্তু সিরিয়াস নোটে বলেছেন যে এইভাবে যারা চাকরি পাচ্ছেন তাদের জন্য বিচারপতির কোনো সিম্প্যাথি নেই। কারণ আজকে এরা চাকরি পাবে, আগামী দিনে উচ্চশ্রী, শুভশ্রী নামক নানা রকম প্রকল্পের মাধ্যমে বলবে বাড়ির কাছে চাকরি দাও, তারপর বলে প্রভিডেন্ট ফান্ড বেতন বাড়াও। এবং এই চাকরি প্রাপকদের এজির উদ্দেশ্যে তিনি বলেন, একটা সিম্পল ম্যাথামেটিক্স জিজ্ঞাসা করুন, দেখুন কার কতটা শিক্ষার গভীরতা, সেখানে আপনারা প্রমাণ পাবেন। কাজেই এই ধরনের শিক্ষকতা যারা করতে চান, অর্থাৎ চাকরি হারিয়ে এই পদে চাকরি পেতে চান, তাদের প্রতি কোনো সিম্প্যাথি আদালতের নেই। ধন্যবাদ। এর আগে 100 দিনের কাজের টাকা নিয়ে এখনো চলছে বঞ্চনার অভিযোগ, তরজা চলছে। এবার বিধানসভাতে একদম বঞ্চনার তরজা। কি নিয়ে? কেন্দ্রীয় জল প্রকল্প নিয়ে। কেন্দ্রীয় জল প্রকল্পের 50% খরচ করার কথা রাজ্যের, 50% কেন্দ্রের। টাকা দিচ্ছে না কেন্দ্র, রাজ্য সরকারকে 75% টাকাই দেওয়া হচ্ছে বলে মন্ত্রী পুলক রায় তিনি বিধানসভায় তোলপাড় করলেন। আর মুখ্যমন্ত্রীও হাওড়া থেকে সেই বার্তাই দিলেন। আর বিজেপি পাল্টা কটাক্ষ। 75 আমার খরচ, ওদের 25% খরচ, সেটাও একটাই মাত্র ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে। এই সুরেই এদিন বিধানসভায় সরব হন তৃণমূল বিধায়করা। বৃহস্পতিবার বাজেট, তার আগে বুধবার জলে গরম বিধানসভা। সরগরম প্রশ্নোত্তর পর্ব। আমরা যে আনুপাতিক হার 75%-এর বেশি দিচ্ছি, কারণ টোটাল স্ট্যাবলিশমেন্ট আমাদের ইলেকট্রিসিটি থেকে, ল্যান্ড থেকে শুরু করে এবং মেইনটেন্স সবটাই রাজ্য সরকার বহন করছে। পানীয় জল দেওয়ার সময় দুঃখ করছেন যে কেন্দ্র সরকার পয়সা দিচ্ছে না, আরো দিচ্ছে। যে কেন্দ্র সরকার দিলে ভালো, না দিলেও আমাদের সংবিধান বলছে আমাদের পানীয় জল সরবরাহ করার কথা। আমরা পানীয় জল ওরা সরবরাহ করতে পারছেন না। দোষ দিচ্ছেন কাকে? ওই যত দোষ নন্দ ঘোষ, কেন্দ্র সরকার। বুধবার একাধিক বিজেপি বিধায়ক প্রশ্ন তোলেন, এ রাজ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজের গতি এত কম কেন? রাজ্য সরকারের হয়ে বিধানসভায় এ প্রশ্নের জবাব দেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তাঁর দাবি, কেন্দ্রের থেকে জল প্রকল্পের টাকা ঠিকমতো আসছে না। কেন্দ্র রাজ্যের 50% করে টাকা দেওয়ার কথা, কিন্তু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে 75% টাকা দিতে হচ্ছে রাজ্যকে।
কাজ শেষের পর রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যের বিপুল খরচ হচ্ছে। কেন্দ্র ঠিকমতো টাকা না দিলে রাজ্যের ওপর চাপ বাড়ছে। তখন বিজেপি বিধায়করা বলেন, এটা কেন্দ্রের প্রকল্প, এর নাম জল জীবন জল মিশন। রাজ্য একে নিজের প্রকল্প বলে চালাতে চাইছে। পাল্টা মন্ত্রীর জবাব, জল নিয়ে রাজনীতি চাই না, নাম নিয়েও রাজনীতি করছি না। রাজ্য সরকারের প্রধান লক্ষ্য যাতে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া যায়, তৃণমূল সরকার সেই কাজই করে যাচ্ছে। সারা পশ্চিমবঙ্গে যারা বিজেপি করে দেখে দেখে তাদের বাড়িতে জল দেওয়া হচ্ছে না, এবং যেখানে বিনামূল্যে দেওয়ার কথা এই সার্ভিস, সেখানে টাকা চাওয়া হচ্ছে। যতজন বিধায়ক আছে অথবা কোনো পৌর প্রতিনিধি কিংবা কেউ আছেন, তারা কখনো বলে না যে তুমি আমার দল করছো তবে তোমার বাড়িতে জল যাবে, এরকম হয় না। জল সংক্রান্ত অভিযোগ জানাতে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে রাজ্য সরকার। 8902022222 8902066666। রাজ্যের অভিযোগ, জলের মতো রাস্তা নিয়েও ঠিকমতো টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই রাজ্যের অনেক জায়গাতেই রাস্তার হাল খারাপ। এবার তাই রাস্তাতেও টাকা দেবে রাজ্য সরকার। 142 কোটি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তা করবার জন্য। তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ: হাওড়া আমতা রোড 56 কোটি টাকা, উলুবেড়িয়া বাইপাস রাস্তা 37 কোটি 10 লক্ষ টাকা, বাগনান আমতা রোড 28 কোটি 22 লক্ষ টাকা। নিউজ 18 বাংলা। আর ব্রেকলেস আমার বাংলায় প্রতিদিন আমরা আদিবাসীদের জন্য একটা প্রতিবেদন বিশেষ রাখি, কারণ আদিবাসীদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে। কিন্তু এবার দেখার লোকসভা ভোটের আগে 2024-এ আদিবাসীরা কেমন আছেন। শিক্ষা, সংস্কৃতি, পানীয় জল, স্বাস্থ্য, মাথা গোঁজার ঠাই সবকিছু কেমন আছে। শুধুই কি প্রচার? আজকে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে যাব। আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগান, আদিবাসী মহল্লা, প্রায় 1200 পরিবার। আদিবাসী প্রধান এই এলাকায় চলছে রাজ্যের জল প্রকল্পের কাজ। এতে চা বাগানে খুশির হাওয়া। অনেক ধরনের জল হইতো, ওই জল খায় আমাদের পেট খারাপ বা এই হাবিজাবি অনেক সমস্যা হতো। আমাদের এই প্রকল্প আইনে আমাদের চা বাগানের জন্য অনেক সুবিধা হয়েছে, অনেক লোকের ভালো হয়েছে। এটা হয় আমাদের বহু উপকার। এতদিন নদীর জল ও শ্যালো পাম্পের জলই ছিল ভরসা। স্থানীয় পঞ্চায়েতের তরফে এলাকায় কিছু টিউবওয়েল বসানো হলেও তা চাহিদার তুলনায় ছিল কম। এবার সেই সমস্যা মিটতে চলেছে। রাজ্য সরকারের উদ্যোগে চলছে জল জীবন মিশনের কাজ। 3 কোটি 60 লক্ষ টাকার জল প্রকল্প। কাজ শেষ হলে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। এখনকার যে জল আসছে একটু অত ভালো নাই, আর ওইটা হইলে কি হবে কি খাওয়া দাওয়ার জন্য, রান্নার জন্য ওটা আমাদের ভালো হবে। পাইপলাইন তো বসায় দিছে, মেন পাইপলাইন, কানেকশনটা শুধু দেওয়ার আছে। বাড়ি বাড়িতে আইসে কানেকশনটা দিবে আর কিছুদিনের মধ্যে বাড়ি বাড়ি যাবে, জলটা ভালো হবে। জলে নিয়ে তো সব, শরীরটা তো জলে নিয়ে চলবে, এই জন্য হয়তো খুবই ভালো। পানীয় জলের প্রকল্প অল ওভার দ্য ডিস্ট্রিক্ট এখানে হচ্ছে থ্রু পিএইচইডি। আমাদের জেলাতে বেশিরভাগ ট্রাইবাল এরিয়া, চা বাগান এরিয়া, এখানে অনেক প্রকল্প অলরেডি অনগোয়িং, কমপ্লিটেড অবস্থায় আছে। এটা ডেফিনেটলি ওখানকার মানুষের খুব সুবিধা হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এটা 2024, 2021-এ শিলান্যাস। এই কয়েক বছরেও তারকেশ্বর বিষ্ণুপুর রেলের মাত্র কয়েকশো মিটার, 950 মিটার, এখনো কাজ শেষই করা গেল না। দেখুন, পর্যটন এবং তীর্থক্ষেত্রের মেলবন্ধন, সেই লক্ষ্যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2001-এ এনডিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের তিনি শিলান্যাস করেন। তারপর কাজও শুরু হয়, কিন্তু এতদিন পরেও তারকেশ্বর ও বিষ্ণুপুরের মধ্যে রেল পরিষেবা শুরু করা যায়নি। রেলের দাবি 950 মিটার জমি নিয়ে সমস্যা, তাতেই থমকে কাজ। 950 মিটার, এটা দীর্ঘদিন ধরে আমাদের মিটিং চলছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে। কিছু কম্পেনসেশন ক্লেম করা হয়, বলা হয় স্টেট গভর্নমেন্টের তরফ থেকে প্রায় 9 কোটি টাকার মতো। অল্প কয়েকটি মানুষের যে দাবিটা হলো যে ব্রিজটা যেটা আছে ওখানে রেল লাইন যেটা যাচ্ছে সেটাকে ঘুরিয়ে আনতে বলছে। আমাদের যে প্রজেক্ট কস্ট সেটা অনেক অনেক বেড়ে যাবে। রাজ্য সরকারের কাছে সহযোগিতা হাতটা যদি আরেকটু না প্রসারিত হয় তাহলে এই প্রজেক্টটা সাকসেসফুল হবে না। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর 82.87 কিলোমিটারের রেল প্রকল্প। মাঝের একটা অংশ বাদ দিলে বাকি দুদিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন ট্রেন চলছে হুগলির তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত। উল্টো দিক থেকে ট্রেন চলছে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত। কিন্তু মাঝের ময়নাপুর থেকে গোঘাট পর্যন্ত রেলপথের কাজ এখনো শেষ করা যায়নি, কারণ জমি জট। জটের কেন্দ্রে হুগলিতে 42 বিঘার ভবা দিঘি, অনেকে একে বলেন ভবা দিঘির জট। গোঘাটের এই দিঘিতে মাছ চাষ হয়, তাতে অনেক পরিবারের পেট চলে। দিঘির একাংশ বুঝিয়ে রেলপথ নির্মাণে তাঁদের আপত্তি, এ নিয়ে তারা আন্দোলনেও নামেন। আন্দোলনকারীদের দাবি, আগের নকশায় বলা হয়েছিল দিঘির পাশ দিয়ে রেল লাইন যাবে, কিন্তু পরে তা বদল করা হয়। আমাদের ভাবাদিঘির মানুষ কখনোই রেলের বিরোধী নয় এবং উন্নয়নের বিরোধী নয়। আমরা বরাবরই চাই রেলপথ হোক, কিন্তু পরিবেশ বা জলাশয়কে রক্ষা করে বিকল্প পথ আছে, সেই পথ দিয়ে রেল লাইন হোক। তারকেশ্বর যাচ্ছে, ট্রেন যাচ্ছে, গোঘাটকে যেতে হচ্ছে, সুবিধা তো হওয়া বটে। কেউ যদি দোকান করতে পারে, বিছাখানা হবে। এই প্রকল্প নিয়ে রেল ও রাজ্যের মধ্যে শেষ বৈঠক হয় গত বছরের 23শে নভেম্বর। রেল আবেদন জানিয়েছে দ্রুত জমি সমস্যা মেটানোর ব্যবস্থা করা হোক। নিউজ 18 বাংলা। এবার যে খবর দেখাবো তা হলো বিভিন্ন জায়গায় জলের প্রবলেম। কিরকম জলের প্রবলেম? আলিপুর দুয়ারে জলের পাইপলাইন ফেটে গেছে, এমনভাবে জলের খাবার জল নদী নালায় পড়ে যাচ্ছে। আচ্ছা, খড়ারে সেখানেও অবস্থা খারাপ। অন্যদিকে আরও একটা জায়গা সেখানেও পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি, 5 দিন ধরে বন্ধ। পাইপ ফেটে বিপত্তি, তাই খাবার জল নালায় পড়ে নষ্ট হচ্ছে, ভাসিয়ে দিচ্ছে জমি। এ ছবি আলিপুর দুয়ারের বিবেকানন্দ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। 2 বছর আগে এখানে জল প্রকল্পের কাজ শেষ হয়, খরচ হয় কয়েক কোটি টাকা। বাড়ি বাড়ি জলের কানেকশন গিয়েছে, পাম্প হাউসে অপারেটর রয়েছেন, কিন্তু কেউই জল পাচ্ছেন না, কারণ জলের পাইপই ফাটা। কিন্তু এটা দেখার কেউ নেই, তাই প্রতিদিন পাম্প চালানো হচ্ছে আর খাবার জল নালায় পড়ে নষ্ট হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। পাম্প হাউসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। যেখানে যেখানে জলের পাইপ দেওয়া হয়েছে সেইখানে পাইপগুলো কিন্তু ভাঙা, সেখান থেকে জল লিকেজ হচ্ছে, এখানে জল মিসইউজ হচ্ছে, কিন্তু আমরা আজ পর্যন্ত জল পেলাম না। আমাদের তো খুব প্রয়োজন জলের, যতদিন না পর্যন্ত আমাদের ওখানে কাজ শুরু হচ্ছে আমরা তালা খুলবো না। আমাদের যে পিএইচই ইঞ্জিনিয়ার সাহেব আছে, ওনাকে আমি ফোন করেছিলাম, তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, যে এই বাড়ির সমস্যা হচ্ছে ওনার আধার কার্ড প্লাস মোবাইল নাম্বারগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করুন। তারপরে এটা কোথা থেকে কি হলো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আজকে যখন শুনলাম আমি দেখছি ব্যাপারটা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার ঝরিয়া, এখানেও জলের পাইপ ফেটে বিপত্তি। একাধিক এলাকায় বাড়ি বাড়ি জল বন্ধ। অভিযোগ, 5 দিন ধরে এই সমস্যা চলছে, অথচ দেখার কেউ নেই। বাধ্য হয়েই অনেকে ব্যবহার করছেন কুয়োর জল। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। শনিবার থেকে জলের সমস্যা, এখনো পর্যন্ত দেয় না, খাবারের জলও পাচ্ছি না। ছোট ছোট বাচ্চাদের তারা জল খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, ফুটিয়ে জল খাওয়ানো আছে যতদূর সম্ভব। আমাদের ঝরিয়াতে যে জলের এটা নষ্ট হয়েছে সেটা তো আর বলে নষ্ট হয় না। আর আমি প্রত্যেক জায়গায় 2-3টে করে জলের যা ট্যাঙ্কি আছে তাদেরকে পাঠিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে, 3টা থেকে জল লোড হবে।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার পুরসভা, এখানেও জলের সমস্যা। এই সমস্যা মেটাতে 2019 সালে কোটি টাকা খরচ করে তৈরি হয় রিজার্ভার। এখান থেকে 4টি ওয়ার্ডে জল যাওয়ার কথা, কিন্তু রিজার্ভারটি তৈরি হয়েও পড়ে রয়েছে, এখনো চালু হয়নি। তাই জলের সমস্যাও মেটেনি। আমরা প্রশাসককে জানিয়েছিলাম, সেই কথা কোনো কাজে হয়নি। এখন আমরা চাইছি যে জলটা যেমন ভালোভাবে যেমন মানুষ যেমন পায়। আমি যখন এখানে জয়েন করি তখন চালু ছিল, প্রয়োজনের তাগিদে সেটাকে বন্ধ করতে হয়েছে। ওটা আমরা পরিষ্কার করছি, করে ওটা জল ভর্তি করে নিশ্চয়ই চালু করব আমরা শীঘ্রই। নিউজ 18 বাংলা। এবার দেখাবো বাঁকুড়ার কাঁটাপাল এলাকার অবস্থা। দেখুন, দেখছেন জমি, এখন তো বৃষ্টি নেই, অত বৃষ্টিও তো নেই, এখন তো প্রায় শীতকাল শেষের পথে, শুকনো। সেই জমির জলে কি করে এলো এরকম জল? ভয়ঙ্কর অবস্থা। মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়াতেই এই বিপত্তি। দেখুন, বাঁকুড়া রায়পুর এলাকার কাঁটাপাল। বৃষ্টি না হলেও এখানে বিঘের পর বিঘে জমিতে এখন জল। কংসাবতী সেচ ক্যানালের জলে ভাসছে চাষের জমি, বিঘের পর বিঘা জমি। কেউ চাষ করেছেন আলু, কেউ সরষে অথবা বাদাম। এই এলাকার পাশ দিয়ে কংসাবতী সেচ ক্যানাল। এই ক্যানালের জল চাষের জন্য বড় ভরসা। মঙ্গলবার আচমকায় বেড়ে যায় ক্যানালের জল, ঢুকতে শুরু করে চাষের জমিতে। চাষের শুরুতে এক দফা নিম্নচাপ, এখন আবার জমিতে জল, চিন্তায় চাষিরা। ক্ষতি বলতে ধান চাষ গেছে, প্লাস আলু চাষ গেল। আলু চাষ তো ডুবে চলে গেছে, এমনি ধান তো দেখায়নি। তারপরে সর্ষে আছে, সর্ষেগুলো পুরো ভেসে চলে যাচ্ছে, মুসুরগুলো চলে যাচ্ছে। বাদাম চাষ করা হয়েছে, বাদামগুলো চলে গেল, কিছু দেখায়নি তো। গোটায় জলে জলময় হয়ে গেছে। জল অতিরিক্ত ক্যানেল অনুপাতে অতিরিক্ত জল, ক্যানেল একবার মজে গেছে, নামা ক্যানেল, সে ঘাসে ভর্তি হয়ে গেছে, ঝোড় ঝাড়ে ভর্তি, যার ফলে জল দু সাইডে মাঠ ছাপিয়ে যাচ্ছে আর ফসল রক্ষা করা অসম্ভব হয়ে যাচ্ছে। ক্ষতিপূরণ পাবেন বলে কি আশা করছেন? না, এখন তো আশা করার কিছু নেই। এখন যদি উপর মহল থেকে কোনো কিছু যোগাযোগ করে তাহলে হয়তো বোঝা যাবে। চাষের জন্য 7 দিন আগে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হয়। 600 কিউসেক জল ছাড়লেও ক্যানাল পরিপূর্ণ হয়নি, তাই 4 দিন আগে 1200 কিউসেক জল ছাড়া হয়, তাতেই বিপত্তি। বিষয়টি কেন হলো আমরা একটু খতিয়ে দেখছি, তবে আমি আমাদের কৃষি দপ্তরের সাথে কথা বলে এটুকু জেনেছি যে জল বন্ধ করে দেওয়া হয়েছে কংসাবতী। তবে আরেকটু খবর আমরা পেলাম, যেটা হয়তো কিছু ক্যানেল মজে টজে গেছে বা কি কারণে হয়েছে, আমরা বিষয়টা একটু খতিয়ে দেখছি। রাইট ব্যাংক মেন ক্যানেল যেটা আমাদের, সেখান থেকে জল ছাড়াটা বন্ধ করেছে, মোটামুটি জল আনতে শুরু করেছে। একটু সমস্যা হয়েছে, বড় ধান যারা করেছিল তাদের ক্ষেত্রে অনেকেরই জলটা উপর দিয়ে বইছিল। কিছু কিছু জায়গা থেকে আলু এবং সর্ষের ক্ষেত্রেও বলেছি জল ঢুকে যাচ্ছিল খেতে। আশা করি আজকের মধ্যে প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। খুব বড় ধরনের ক্ষতির হাত থেকে আমরা বেঁচে গেছি, সঠিক সময় জলটি বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। অনেক হলো রাজনীতি, অনেক হলো সমস্যা। এবার সব শেষে একেবারে আজকের মতো বিদায় নেওয়ার আগে একটু ভালো ছবি দেখাবো। আজকে এখানে তো বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সরস্বতী পুজোর পরে পরেই শীত একেবারে বিদায় নিয়ে নেবে আনুষ্ঠানিকভাবে। তার আগে দেখুন সান্দাকফুতে একেবারে সাদা বরফের চাদরে মোড়া সান্দাকফু, সকাল থেকে ঝড়, বরফের ঝড় একেবারে সান্দাকফুতে। আর পর্যটকরা তাতেই মাতাল হয়ে গেছেন, তাতেই মেতে উঠেছেন। আর আগামীকাল থেকে যে দার্জিলিং, কার্শিয়াংয়ে পর্যটকরা আগামীকাল তাদের ডেস্টিনেশন হতে চলে সান্দাকফু, তা বলেই দেওয়া যায়।